একবার চিন্তা করুন, ৩২০ কিলোমিটার/আওয়ার স্পিডে চলা একটা বুলেট ট্রেন যখন হঠাৎ করেই কোনো একটা টানেলের ভেতরে ঢুকে পড়ে, তখন ব্যাপারটা কেমন হয়? আসলে এই জিনিসটার রহস্য লুকিয়ে আছে জাপানের বুলেট ট্রেনগুলোর ভেতরে। কারণ জাপানের বুলেট ট্রেনগুলোর নাক অনেকটা লম্বা হয়। সিনকানসেন নামের যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর নাক প্রায় ১৫ মিটার লম্বা হয়। কিন্তু অন্যদিকে চীনের বুলেট ট্রেনগুলোর নাক অনেকটা ছোট রাখা হয়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, গতির দিক দিয়ে চীনের বুলেট ট্রেনগুলো অনেকটাই এগিয়ে। যেখানে চীনের বুলেট ট্রেন ৩৫০ কিলোমিটার/আওয়ার স্পিডে চলতে পারে, সেখানে জাপানের বুলেট ট্রেনগুলো ৩২০ কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু এখন প্রশ্ন আসে, তাহলে জাপানের বুলেট ট্রেনগুলোর নাক এত বড় কেন রাখা হয়? এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে টানেলগুলোর প্রেসার কন্ট্রোল। আসলে যখন জাপানের ট্রেন টানেলের ভেতরে ঢুকে, তখন এত স্পিড হওয়ার জন্য ভেতরে থাকা বাতাসগুলোকে খুব সহজেই সেগুলো ঠেলে বাইরের দিকে নিয়ে আসে। আর এত বেশি প্রেসার হওয়ার জন্য টানেলের অন্য সাইডে ভয়ঙ্কর রকম শব্দ হওয়া শুরু হয়ে যায়, আর সেখানের মানুষজনকে ডিস্টার্ব করা শুরু করে। এই জন্যই এই জিনিসটার সমাধান করার জন্য ইঞ্জিনিয়াররা নতুন একটা টেকনিকের আবিষ্কার করেছে। তারা ট্রেনের নাককে অনেক বেশি চিকন এবং লম্বা করে দিয়েছে, যেমনটা সাধারণত এরোপ্লেনে থাকে। আর এতটুকু করাতেই তাদের সমস্যার সমাধান হয়ে গেছে। এখন যখন জাপানের ট্রেনগুলো অনেক স্পিডে টানেলের মধ্যে ঢুকে, তখন চিকন নাক হওয়ার জন্য এটা আস্তে আস্তে বাতাসকে কেটে মধ্যে যায়, যেই জন্য বাইরের দিকে শব্দ অনেক কম হয়। তাছাড়া জাপানের টানেলগুলো যেহেতু অনেক চিকন, এই জন্য এরকম ডিজাইন করা বাধ্যতামূলক হয়ে গিয়েছিল। কিন্তু অন্যদিকে চীনের টানেলগুলো তুলনামূলক অনেক বেশি মোটা হয়, এই জন্য তারা খুব সহজেই শক ওয়েভগুলো সহ্য করে ফেলে। বাইরে তেমন কোনো শব্দই বের হয় না। আসলে সমস্যাটা স্পিডের সাথে কানেক্টেড না, সমস্যাটা হচ্ছে গিয়ে ভৌগোলিক পরিস্থিতি এবং ইঞ্জিনিয়ারিং এর একটা দক্ষতার।